হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার সেকেন্ড ক্লাস। প্রথম দিনের একটা ক্লাস দিয়েছিলাম, ফার্স্ট ক্লাস। সেটার মধ্যে 4টে কোশ্চেন আলোচনা করেছিলাম, খুব ভালো ভালো কোশ্চেন ছিল সেখানে। ঠিক আছে, আজকেও আমরা সেই 3-4টে কোশ্চেন আলোচনা করব। আই থিঙ্ক 3টে ম্যাথের কোশ্চেন এবং একটা কোশ্চেন রিজনিং এর। এই কোশ্চেন গুলো আলোচনা করব। তো দেখো, আর হচ্ছে গিয়ে একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা হেডফোন ইউজ করতে পারো। ওকে, তো চলো শুরু করি। দেখো, আজকে আমি যে কোশ্চেন নিয়েছি, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে রেসের কোশ্চেন। রেসেরই দুটো কোশ্চেন সম্ভবত আছে এখানে। আর হচ্ছে গিয়ে হেমিস্ফেয়ারিক বাউলের, মানে যে বাটি হয় না, আমাদের যে বাটি হয় সেই বাটির একটা কোশ্চেন, মানে বাটির কনসেপ্টের, বাটি দিয়ে ওই কনসেপ্টটাকে আমরা বুঝবো, তার একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। দেন হচ্ছে গিয়ে সেই রেসেরই আর একটা কোশ্চেন রয়েছে, আর একটা রিজনিং এর একটা কোশ্চেন রয়েছে। টোটাল তোমরা 4টে কোশ্চেন দেখতে পাচ্ছ, এবং 4টে কোশ্চেন খুব ভালো কোশ্চেন, যেটা আমাদের সচরাচর যে মক গুলো আমরা দিই, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর এই সমস্ত যে পেপার গুলো দিই, তাতে এই কোশ্চেন গুলো থাকে। ঠিক আছে, আর রেস, যে কোনো পরীক্ষায় যাতে অঙ্ক আছে তাতে তো রেস যদি থাকে, রেস তো রয়েছেই। আর তাতে এই কোশ্চেন আসতেই পারে, শুধুমাত্র যে এসএসসি রিলেটেড পরীক্ষাতেই আসবে এমন কোনো ব্যাপার নেই। সব পরীক্ষাতেই এই কোশ্চেন গুলো থাকতে পারে, ভালো ভালো কোশ্চেন। ওকে, তো দেখো, প্রথম কোশ্চেনটা তাহলে আমরা শুরু করি। আর একটা কথা বলবো, তোমরা কোশ্চেনটার সলিউশনটা দেখার আগে নিজেরা ভিডিওটাকে পজ করবে এবং নিজেরা করার চেষ্টা করবে। ওকে, তাহলে আরো ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবে। তো দেখো, এবার একটা কথা, রেস বুঝতে গেলে আমাদের না চ্যাপ্টারটাকে প্রথমে একটু ভালো করে বুঝতে হবে। এবার চ্যাপ্টারটাকে তোমাকে একটু আলাদা করে পড়ে রাখতে হবে। তুমি এখানে প্র্যাকটিস পারপাসে এসছো, নাকি নতুন শিখতে? ঠিক আছে, সেরকম যদি কখনো নতুন ভাবে চ্যাপ্টার শুরু করার হয় সেটা পরবর্তীতে আমি করব, কিন্তু আপাতত এখানে প্র্যাকটিস রিলেটেড ভিডিওগুলোই আসবে। আর তোমরা, আমি আশা করছি তোমাদের রেসের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে যেমন দেখো, এখানে একটা কনসেপ্ট, একটা কিওয়ার্ড দেয়া আছে, সেটা হচ্ছে হেড স্টার্ট, ডেড হিট, এরকম কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা আমাকে রেসের মধ্যে জানতে হবে। এবার আমি যদি এটা না জানি না, আমি এই কোশ্চেনটাকেই বুঝতে পারবো না, যে কোশ্চেনটাকে কিভাবে করালো না করালো আমি বুঝতে পারবো না। সুতরাং আমাকে এই কিছু জানতে হবে। তাও আমি এখানে যেহেতু হেড স্টার্ট রয়েছে সেটা একটু বলে দিচ্ছি। হেড স্টার্ট বলতে বোঝা যাচ্ছে, ধরো দুজন কোনো রেস শুরু করেছে। এবার রেস যদি শুরু করে, নিশ্চয়ই তারা একটা লাইন থেকে শুরু করবে, মানে দুজন একটা লাইন থেকে একটা রেস শুরু করেছে। এবার স্বভাবতই এই রেসে কেউ জিতবে কেউ হারবে, মানে কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, আর যে আগে পৌঁছে যাবে, ধরো এটা হচ্ছে মিড পয়েন্ট, মানে এইখানে গিয়ে রেসটা শেষ হবে। মানে যে আগে পৌঁছাবে সেই জিতে গেল, আর যে পরে পৌঁছাবে সে জিততে পারলো না। এটাই তো কনসেপ্ট, রেসের কনসেপ্ট তো এটাই হয়। এবার এখানে হেড স্টার্ট মানে কি? হেড স্টার্ট মানে হলো, ধরো কিছু কিছু বন্ধুদের মধ্যে, আমাদের মধ্যে থাকে যে আমরা দুজন ধরো রেস খেলছি। এবার এর মধ্যে একজন আছে, সে প্রচন্ড জোরে দৌড়াতে পারে, মানে তার স্পিড প্রচন্ড বেশি। তাহলে তার মধ্যে কি হবে, একটা কনফিডেন্স আছে যে সে হামেশাই জিতে যাবে, কারণ তার স্পিড বেশি, সে জানে, হয়তো আগে অনেক রেস করেছে, সে জিতেছে সচরাচর। তখন গিয়ে একটা কনসেপ্ট এখান থেকে আসে, সে বলে যে, যে কম স্পিডের বা তার থেকে কম স্পিডে দৌড়াতে পারে, সে বলে তুই একটু এগিয়ে যা, মানে তোকে কিছুটা ছাড় দিয়ে দিলাম, যে তোকে টোটাল যে দূরত্বটা এটা তোকে দৌড়াতে হবে না, এই পুরো মানে দূরত্বটা তোকে দৌড়াতে হবে না, তুই কি কর, তুই একটু আগে গিয়ে দাঁড়া। মানে তাকে একটু ছাড় দেয়, এটা বলে তাকে হেড স্টার্ট দিল, কিছুটা স্টার্ট দিয়ে দিল তাকে। এরপরে মানো এইখানে এই বন্ধুটা ছিল, সে এখানে পৌঁছে গেল। এবার যার স্পিড বেশি সে এখানেই দাঁড়িয়ে আছে, আর যার স্পিড কম সে এখানে দাঁড়িয়ে আছে, কারণ এ কিছুটা একে ছাড় দিয়ে দিয়েছে, বলছে তুই কিছুটা আগে গিয়ে দাঁড়া। এরপরে রেস শুরু হলো, এ এখান থেকে দৌড় শুরু করবে, আর এ এখান থেকে দৌড় শুরু করবে। এবার দেখা যাবে কার জেতে। এবার দেখো, এখানে একটা টুইস্ট আছে, এখানে কিছুটা যে ছাড় দিয়েছে, কিছুটা তো ওকে বলেছে তুই সামনে গিয়ে দাঁড়া। এবার স্পিড যদি এর, মানে এই যে ছাড়টা দিয়েছে সেই তুলনা অনুযায়ী যদি এর স্পিড, এই প্রথম জনের স্পিড বেশি হয়, তাহলে এই জিতবে। কিন্তু দেখা যায় যে অনেক অঙ্কে কি থাকে, যে ছাড় দেওয়ার জন্য কি করছে, এও যেই সময় এখানে পৌঁছাচ্ছে, এও সেই সময় এখানে পৌঁছাচ্ছে, ওটাকে বলে ডেড হিট, মানে দুজনেই একসাথে পৌঁছাচ্ছে। কিন্তু তুমি ভাবো, যদি একে এই ছাড়টা না দিত, তাহলে কি এরা কি একসাথে পৌঁছাতো? কখনোই পৌঁছাতো না, কারণ স্পিড তো এর কম। একই টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, রেস কি হয়, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়, ধরো 1 মিনিটের কোন একটা রেস হচ্ছে, ওই 1 মিনিটের মধ্যে যার স্পিড বেশি, মানে যে জোরে দৌড়াতে পারে সেই বেশি চলে যাবে, আর যার স্পিড কম সেই তো কম যাবে। যেমন আমরা তো পড়ি, এই স্পিডের যে ফর্মুলা আছে সেখানে কি পড়ি, ডিস্টেন্স বাই, সরি, ডিস্টেন্স বাই টাইম। মানে টাইমটাকে আমি ফিক্স রেখে দিচ্ছি, টাইমসটাকে একটা নির্দিষ্ট টাইম রাখি, 1 মিনিট রাখি। এবার স্পিড
যার বেশি হবে, মানে এটা যদি আমি একটা সমানুপাতিক নিয়মে বলি, মানে উপরটা এটা যদি বাড়ে আর এটা যদি ফিক্স থাকে, মানে টি যদি কি থাকে, ফিক্স থাকে, তাহলে ওপরেরটাও কি হবে, বাড়বে। মানে স্পিড যদি বাড়ে ডিস্টেন্সও বাড়বে। স্বাভাবিক কথা, যদি আমাকে সেম টাইম দিয়ে দেওয়া হয়, আমার যদি স্পিড বেড়ে থাকে, বেশি থাকে, আমি যদি জোরে দৌড়াতে পারি, তাহলে দূরত্বটা তো আমি বেশি কভার করবো, তাই তো? তার মানে আমাকে উল্টো কথাও বলতে পারে যে টাইম ফিক্স, টাইম সেম, এ বেশি গেছে, রাম আর রহিমের মধ্যে কোনো দৌড় হচ্ছে, টাইমটা ফিক্সড, 1 মিনিটই দৌড় হচ্ছে, তার মধ্যে রাম বেশি চলে গেছে, তার মানে কি বুঝতে হবে, রহিমের থেকে রামের স্পিডটা কি বেশি, এর জন্যই রাম বেশি যেতে পেরেছে। ওকে, এবার মানলো স্পিড কি রয়েছে, ডিস্টেন্স তো সেমই, এখানে কি রয়েছে, এবার মানলো ডিস্টেন্সটা সেম, এইটুকু ডিস্টেন্স যেতে হবে, না না, ছেড়ে দাও, ওইটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এই স্পিড ডিস্টেন্সের যে কনসেপ্টটা, যেইটুকু আমাদের এখানে দরকার আমরা সেইটুকুই আলোচনা করব। এবার দেখো এখানে কি বলছে, কিছুটা ছাড় দিয়েছে। এবার দেখা যাচ্ছে তারপরে দৌড় হচ্ছে, তার মানে যে প্রথম জন যে রয়েছে যতটা ট্র্যাক, তাকে ট্র্যাক যতটা ততটা তো প্রথম জনকে পুরোটাই দৌড়াতে হবে না, কিন্তু সেকেন্ড জন যে আছে তাকে কি ট্র্যাকটা পুরো দৌড়াতে হবে? ধরো 9টার সময় স্পিড মানে দৌড়টা শুরু হবে, সকাল 9টার সময়, আর বললো তুই কিছুটা আগে গিয়ে দাঁড়া, মানে এ এখানে দাঁড়িয়ে আছে আর এ এখানে দাঁড়িয়ে আছে, তখন কি করবে, 9টার সময় মানে যেই টাইমে এ এইখানে পৌঁছাবে, একই সময় এও শুরু করবে, তার মধ্যে যদি স্পিড দেখা যায় এর, মানে এই স্পিডটা কভার করতে যা টাইম লাগছে, এর সেই স্পিডটা কভার করতে, এই প্রথম জনের এই স্পিডটা কভার করতে তার থেকেও কম লাগছে, তখন দেখা যাবে যে তখন একটা ফলাফল, 3 রকমের ফলাফল হয়। দেখা যাবে কোনো সময় এ জিতে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে একসাথে গিয়ে মানে ফিনিশ করছে স্পিড আলাদা হওয়া সত্ত্বেও, যেহেতু আগে গিয়ে দাঁড়িয়েছে, বা কখনো দেখা যাচ্ছে এই লোকটা জিতে যাচ্ছে, এ ওভার কনফিডেন্সের জন্য বলেছে তুই আগে গিয়ে দাঁড়া, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে লাস্টে গিয়ে এই জিততে পারলো না। এই যে থার্ড কেস যেটা বললাম, যে এ কে ছাড় তো দিয়েছে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে নিজেই এ জিততে পারেনি, জিতে গেছে এ। এই যে যে কন্ডিশনটা, এই যে যে কনসেপ্টটা বললাম, পুরো সেম কনসেপ্টটা এই মাত্রার ক্ষেত্রে রয়েছে। এবার তোমরা এটাকে চেষ্টা করো, আই থিঙ্ক তোমরা পারবে। ঠিক আছে, এবার দেখো স্পিডের ক্ষেত্রে আমরা জানি, রেসের ক্ষেত্রে কি হয়, যদি তোমার ডিস্টেন্সটা কি হয়, সেম হয় না, এই যে এইখানে দেখো ডিস্টেন্স যদি তোমার কি হয়, সেম হয় না, তাহলে স্পিডের সাথে টাইমের যে সম্পর্ক হয় সেটা ব্যস্তানুপাতিক, মানে ডিস্টেন্স আমাকে একই যেতে হবে, ডিস্টেন্স ফিক্স, ধরো এইখান থেকে আমাকে এইখানেই যেতে হবে, এবার যার স্পিড বেশি সে তো অনেক আগে চলে যাবে, আর যার স্পিড কম সে তো অনেক পরে যাবে না, মানে যার স্পিডটা বেশি তার টাইমটা কি কম লাগবে, টাইম দেখো নিচে রয়েছে, এর জন্য আমি বলেছি ব্যস্তানুপাতিক, মানে এই স্পিড যদি বাড়ে টাইমটা কি হবে, কম লাগবে, মানে কমবে, মানে যদি এর স্পিড একই মানে যে রেসের যে ডিস্টেন্স সেটা সেম, যদি ডিস্টেন্স বেশি হয় এ কম টাইমে পৌঁছাবে, যদি এর স্পিড কম হয় এ বেশি টাইমে পৌঁছাবে। সেম কনসেপ্ট এখানে দেখো, তাহলে যদি আমি স্পিড বলি, একজনের কি রয়েছে, একটা হচ্ছে আঙ্কুর আর একটা হচ্ছে নেহা, স্পিডের যে রেশিও সেটা হচ্ছে 5:6। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আঙ্কুরের যে স্পিড সেটা কিন্তু কম, আর আঙ্কুরকেই হেড স্টার্ট দেওয়া হয়েছে দেখো 200 মিটারের, মানে আঙ্কুরকেই বলেছে তুই সামনে গিয়ে দাঁড়া। ঠিক আছে, আবার দেখো আঙ্কুরই জিতে যায়, আমরা যে থার্ড কেসটা বললাম না যে ওকে আগে রেখেছে এবং ওই জিতে গেছে, দেখো অঙ্কুরের স্পিড কম তার সত্ত্বেও জিতে গেছে, ব্যাপারটা কেমন হলো, ব্যাপারটা হলো কারণ আঙ্কুরের থেকে নেহার স্পিড এতটাও বেশি না, যতটা বেশি তার থেকে ও ওকে আগে বেশি পাঠিয়ে দিয়েছে, মানে ওর কনফিডেন্সের চোটে বলেছে তুই অনেক বেশি আগে গিয়ে দাঁড়া। ঠিক আছে, যতটা ওর স্পিড বেশি। এবার দেখো যদি আমি এখানে স্পিডের ক্ষেত্রে কি হয়, মানে রেসের ক্ষেত্রে কি হয়, টাইমটা সেম থাকে, তোমাকে একই টাইমে দৌড়াতে হবে, যদি 1 মিনিটের হয়, এখান থেকে ধরো রেসটা শুরু হলো, এ শুরু করলো আর এখান থেকে শুরু করলো, একই টাইমের মধ্যে 1 মিনিটের মধ্যে ধরো গিয়ে এখানে পৌঁছালো, আর এখান থেকে এখানে এখানে পৌঁছালো, এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে এটা হচ্ছে নেহা আঙ্কুরকে ছাড় দিয়ে দিয়েছে, কতক্ষণের ছাড় দিয়েছে, 200 মিটার, 200 মিটারের। ওকে, দেখো এবার অঙ্কটা আমি করছি, তাহলে নেহাকে কতটা দৌড়াতে হবে, নেহাকে এই রেসটা কমপ্লিট করতে হলে, পুরো রেসটাকে কমপ্লিট করতে হলে ওকে কিন্তু 800 মিটারেরই দৌড়াতে হবে নেহাকে, কিন্তু আঙ্কুরকে কিন্তু 800 মিটারের দৌড়াতে হবে না, তোমরাই বলো কত দৌড়াতে হবে, আঙ্কুর কিন্তু 200 মিটার অলরেডি আগে, ওকে কিন্তু অলরেডি আগে পাঠিয়ে দিয়েছে, তা ওকে দৌড়াতে হবে মাত্র 600 মিটার, এবার দূরত্ব শুরু হবে। এবার এই আঙ্কুর 600 মিটার যেই টাইমের মধ্যে 600 মিটার, মানে আঙ্কুর জিতেছে, মানে আঙ্কুর ফিনিশ করে ফেলেছে, আর এখানে নেহা কিন্তু ফিনিশ করতে পারেনি, তাই বলেছে আঙ্কুর জিতে গেছে। এবার দেখো আঙ্কুর যেই টাইমের মধ্যে এই রেসটাকে ফিনিশ করছে, নেহা সেই টাইমের মধ্যে আর
ফিনিশ করতে পারেনি, কারণ স্পিড ওর অতটাও বেশি না যে ওকে অতটা আগে পাঠিয়েও জিতে যাবে। এবার আমরা জানি যদি টাইম ফিক্স থাকে, রেসের ক্ষেত্রে আমি বললাম টাইম ফিক্স, টাইম যদি ফিক্স থাকে তাহলে স্পিডের যা রেশিও হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে। তাহলে স্পিড এখানে দেখো রেসের ক্ষেত্রে টাইম ফিক্সড, তাহলে ডিস্টেন্সও কত হবে, 5:6 হবে। মানে যদি এদের যদি এ যদি 1 সেকেন্ডে 5 মিটার যায়, নেহা যাবে 1 সেকেন্ডে 5 মিটার, ছয়, সরি, যদি 1 সেকেন্ডে আঙ্কুর যায় 5 মিটার, 1 সেকেন্ডে নেহা কতটা যাবে, 6 মিটার যাবে, মানে 1 মিটার বেশি যাবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে নেহা 1 মিটার বেশি কভার করবে। আর সেরকমই যেহেতু এখানে স্পিড সেম, টাইমটা সেম, সেই কারণে যার কাছে টাইম যদি সেম থাকে, এর যদি স্পিড বেশি হয় তাহলে 6 মিটারই চলে যাবে, আর এই 5 মিটারই যাবে। তার মানে ডিস্টেন্সটাও তো বেশি কভার করবে, টাইম যেহেতু সেম, তাহলে স্পিড বেশি, আর এই কভারও করবে বেশি ডিস্টেন্স, কারণ স্পিডের বেশি রয়েছে। একই জিনিস বারবার বলছি, বোঝানোরই চেষ্টা করছি, ঠিক আছে? মন দিয়ে শোনো, আশা করি অঙ্কটা শেষে ভালোভাবে বুঝতেই পারবে। এবার দেখো, এবার যদি ডিস্টেন্স যদি 5 হয়, এর ডিস্টেন্স যদি 6 হয়, এবার বলো ফিনিশ কে করেছে? এখানে আঙ্কুর ফিনিশ করে ফেলেছে। আর এখানে আমি যদি আঙ্কুরের ডিস্টেন্স দেখি, আঙ্কুর কতটা ডিস্টেন্স গেছে, 5 মিটার গেছে। 5, যদি আমি এখানে ডিস্টেন্স হিসেবে ধরি 5 ইউনিট, আমি এখানে ইউনিট ধরিনি, ঠিক আছে, যেহেতু মিটারে আছে, কারণ এটা তো রেশিও, এটা তো প্রপার কোনো মানে ডেটা নয় না, তাই আমি ধরে নিই 5 ইউনিট গেছে। তাহলে এখানে 5 ইউনিটের মান কত, যেহেতু আমি ডিস্টেন্স, তাহলে আঙ্কুর 5 গেছে ওই একই টাইমের মধ্যে, আর নেয়া কতটা গেছে, 6 ইউনিটই গেছে। তাহলে এই 5 ইউনিটের মান কত, 600। এদিকে দেখো এই যে যে এতটা ডিস্টেন্স, টাইম একই ছিল, এর স্পিড অনুযায়ী এ এতটা গেছে, এর স্পিড অনুযায়ী এ শেষ করে ফেলেছে, যেহেতু বলেছে জিতেছে তার মানে এ শেষ করেছে, তাহলে এ তো 5ই গেছে, 5-এর মান হচ্ছে এত, তাহলে 6-এর মান কত? তাহলে আমি বুঝে যাই 5-এর ভ্যালু যদি 600 হয়, তাহলে 6-এর ভ্যালু কারটা, 6-এর ডিস্টেন্স কার, নেয়ারই তো। তাহলে আমি বুঝে যাবো যে নেয়া কত গেছে। এখান থেকে দেখো 5 বারং কত, সরি, 12, 60, 6 বারং 72। দেখো সিনটা দেখো, এখানে এ তো 600 মিটার গিয়ে তো কভার করে ফেলেছে, কারণ এর 800-র মধ্যে 200 আগে এগিয়ে ছিল, আর 100, 200 মিটার একে পরে যেতে হয়েছে, রেস কভার করে ফেলেছে। কিন্তু ওই টাইমের মধ্যে নেহা কিন্তু 720 মিটারই যেতে যেতে পেরেছে, ওর থেকে অঙ্কুরের থেকে কিন্তু বেশিই গেছে। দেখো অঙ্কুরের থেকে কিন্তু 600 মিটার, অঙ্কুর মাত্র 600 মিটার গেছে, আর এদিকে নেহা কিন্তু 600 মিটার যায়নি। নেহা কতটা গেছে, নেহা কিন্তু দেখো 720 মিটার গেছে, মানে ওর থেকে 120 মিটার বেশি, কিন্তু ওকে ছাড়ি তো দিয়ে দিয়েছে 200 মিটারে। ওর স্পিড যেহেতু বেশি, সেই কারণে 120 মিটার তো বেশি গেছেই, কিন্তু তাতেও হলো না, কারণ ওকে অলরেডি আগে 200 মিটারের ছাড় দিয়ে দিয়েছে। তাহলে রেস কতক্ষণের ছিল, রেস তো ছিল হচ্ছে 800 মিটারের, ও তো 720 গেছে, তার মানে কত মিটার ও পিছে, 80 মিটার পিছে। আর এই সময়ে অঙ্কুর গিয়ে শেষ করে ফেলেছে, আঙ্কুর গিয়ে রেসটাকে খতম করে ফেলেছে, কিন্তু নেহা কিন্তু পারেনি, কারণ নেহা বেশি যাওয়া সত্ত্বেও ও কিন্তু 80 মিটার পিছে, কারণ ও দৌড়াচ্ছে অনেক আগে থেকে, 200 মিটার আগে থেকে দৌড়াচ্ছে। ওর যে 200 মিটারের গ্যাপটাকে মাত্র 120 মিটার বেশি কভার করতে, মানে 120 মিটারের গ্যাপ, 200 মিটার যে গ্যাপ ছিল তার মধ্যে 120 মিটারটাকে ও ভরপাই করতে পেরেছে, 80 মিটারটা পারেনি, তার মধ্যে রেস শেষ হয়ে গেছে। তাহলে কত মিটার আগে ছিল, 80 মিটার। ভাই যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, অনেকটা টাইম নিয়ে একটা কোশ্চেন, তোমরা প্লিজ দেখো কোশ্চেনটা, ঠিক আছে, 2-3 বার করে, যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে লেখো, তারপর আমি আবার চেষ্টা করবো আর একটা ভিডিও আনার মাধ্যমে, ঠিক আছে? আমি যতটা পারলাম চেষ্টা করলাম। দেখি কতক্ষণ হলো, একটা কোশ্চেনেই আই থিঙ্ক বহুত টাইম লেগে গেছে, 13 মিনিট ধরে একটা কোশ্চেনই বোঝাচ্ছি, কারণ কনসেপ্টটা একটু বলার দরকার ছিল, না হলে ঠিক বুঝতে পারতে না বিষয়টা। যাই হোক, এই কোশ্চেনটা কমপ্লিট হলো, এবং খুব ভালো কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন কি বলেছে, এই যে যে আমরা বাটি পড়ি না, দেখবে আমাদের যে ঘরে বাটিগুলো রয়েছে এগুলো এই শেপে থাকে, এটাকে হেমিস্ফেয়ার বলা হয়। কি বলা হয়, এই যে এরকম শেপে, হেমিস্ফেয়ার। মানে যদি আমি একটা বল, এটা কোনো সার্কেল নয়, সার্কেল হচ্ছে একটা 2D ফিগার, কিন্তু আমি যদি একটা বলের কথা বলি সেটা কিন্তু একটা 3D ফিগার, দেখবে হাতে আমরা ধরতে পারি। আর 2D ফিগার মানে যেটা প্লেন, যেটার এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, আর 3D ফিগার যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে? এবার এই যে বলটাকে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই না, তুমি তোমার যে যে ক্রিকেটের বলটা রয়েছে সেটাকে যদি কখনো মাঝখান দিয়ে কাটো, দেখতে পাবা এরকম একটা তৈরি হয়, মাঝখানে কিছুটা ফাঁকা থাকে। এই বলের যে স্ট্রাকচার হয় সেটা এরকম হয়, যে বাটি স্ট্রাকচার আমি এখানে এনেছি, ঠিক আছে? এবার আমাকে বলেছে দ্য ইনার এবং আউটার রেডিয়াই, রেডিয়াই বলতে
এইটা যদি এবার এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এইটা ছোট এটা বেশি, না, এটা পুরো গোল রয়েছে, পুরো সার্কেল একটা, মানে এইটাও যতটা এইটাও ততটা, এইটাই ভেতরেরটাকে যদি আমি ধরি স্মল আর, ঠিক আছে, আর এই যে সেন্টারটাকে ই করেই কিন্তু দুটো সার্কেল হচ্ছে, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি ধরি হচ্ছে বড় আর, মানে একটাকে ছোট আর ধরলাম, একটাকে বড় আর ধরলাম, মানে সেন্টারটাকে ধরে যেটা ভেতরের সার্কেলের পার্ট ছিল সেটাকে আমি ধরলাম ছোট আর, আর বাইরেরটাকে ধরলাম বড় আর। এবং দেখো এগুলোর আমাকে লেন্থও বলে দিয়েছে 6 সেমি, আর একটা বলেছে হচ্ছে 8 সেমি, দেখতে পাচ্ছ সকলে। এবার আমাকে কি বলেছে, রেসপেক্টিভলি এন্টায়ার সারফেস হ্যাজ টু বি পলিশ, এবং কস্ট অফ পলিশিং মানে মনে করো আমাকে একটা বাটি দিয়েছে, সেটা আমি জাস্ট লোহার তৈরি বাটি, সেটাকে কি করতে হবে, আমাকে পলিশ করতে হবে। এবার এই বাটিটাকে যদি এই যে এখানে দেখো একটা কালারে পলিশ করা রয়েছে, আমাকে যদি পলিশ করতে হয় তাহলে আমি কি এই যে বাইরের পার্টটা তো করব, এই যে এই বাইরের পার্টটা আমি রং করব, আর কি করবো, আর ভেতরের পার্টও তো করতে হবে। এখানে দেখা যাচ্ছে না, 3D ফিগার বলে তাই, ঠিক আছে, মানে এই জায়গাটুকু আমাকে করতে হবে, এই বাইরের এইটা তো করতেই হবে। আর এইটা আর এইটুকু হচ্ছে কি জানো, এইটুকু হচ্ছে মেটাল পুরোটা, এইটা হচ্ছে কি, এইটুকু হচ্ছে পুরোটা মেটাল, মানে তুমি একটা বাটি কল্পনা করো, বাটিটা কিছুটা, মানে ঠিক ব্যাপারটা কি, ছবি ছাড়া না বিষয়গুলো ঠিক বোঝানো যায় না। এবার দেখো এইটা যদি আর হয়, এটা যদি বড় আর হয়, এবার হেমিস্ফিয়ারের কিছু কনসেপ্ট আছে, মানে যেগুলোর ফর্মুলা রয়েছে, যেগুলোকে প্রুভ করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে আমরা প্রুভ করছি না, এখানে আমরা প্রুভ করছি না, এখানে জাস্ট আমরা দেখার চেষ্টা করব কিভাবে কি হয়, ঠিক আছে। ফর্মুলাটা দেখো, এখানে যদি আমাকে পুরো সার্কে মানে হেমিস্ফেয়ারিক যে বাউল রয়েছে মানে বাটি রয়েছে, এর যদি আমাকে সারফেস এরিয়া মানে বাইরের যে পৃষ্ঠ, ওই পৃষ্ঠ ওই পৃষ্ঠ যদি আমাকে জানতে চায়, ঠিক আছে, তাহলে ওটার ফর্মুলা হয় হচ্ছে গিয়ে 2 পাই r স্কোয়ার। এবার তুমি আমাকে বলো বাইরের যে রেডিয়াসটা এটা কত ছিল, এই যে যে বাইরেরটা, এটা বড় আর ছিল, তাহলে 2 পাই বড় আর স্কোয়ার, 2 পাই বড় আর স্কোয়ার, তাহলে আমার এই বাইরের যে পৃষ্ঠটা, এই যে বাইরের যে পৃষ্ঠটা তার আমি ইটা পেয়ে যাব, মানে এরিয়াটা পেয়ে যাব, পৃষ্ঠটা পেয়ে যাব, পৃষ্ঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর যদি আমি ভেতরেরটা নিই তাহলে এই যে ভেতরের যে পৃষ্ঠটা আছে না, এই ভেতরের পৃষ্ঠটাও আমি পেয়ে যাব। তাহলে কি প্লাস করতে হবে, সব জায়গায় তো করতে হবে, বাইরেও করতে হবে ভেতরেও করতে হবে। আমরা যদি বাটি নিই, বাটির তো একটা বাইরের পোর্শন আছে, আবার কি ভেতরেরও একটা পোর্শন আছে, কিন্তু বাটিটা কিছুটা চওড়া থাকে, ঠিক আছে। এবার দেখো 2 পাই ভেতরের যেটা ছিল সেটা ছোট আর স্কোয়ার, তাহলে বাইরেরটা পেলাম ভেতরেরটা পেলাম। আর একটা জিনিস আছে দেখো, আমরা যদি বাটিটা যেটা নিই না কিছুটা যদি চওড়া হয়, আমরা এই জায়গাটা পাবো না, এইটাও তো থাকে, এইটুকুও তো থাকে। এবার এইটুকুও তো আমার কভার করতে হবে, মানে এইটুকুকেও তো আমার পলিশ করতে হবে। এবার এইটা যেটা দেখো, এটা একটা সার্কেলের মতো হয়ে গেল, মানে একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল। এবার আমরা কি করে এরিয়া জানি, আমরা জানি এইটুকুর এরিয়া, রেডিয়াস থাকলে আমরা এরিয়া বের করতে পারি, পাই r স্কোয়ার। হ্যাঁ এবার দেখো কি বলেছে, হ্যাঁ এবার যদি একটা সার্কেল হয় ভেতরে কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক বলতে বোঝায় একটা বিন্দুকে কেন্দ্র করে একটা সার্কেল, ওই বিন্দুকে কেন্দ্র করেই আর একটা সার্কেল। এবার আমি এটারও স্কোয়ার পেয়ে এটারও এইটারও আমি কি পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো পাই r স্কোয়ার করলে। আর পুরোটা দিয়ে যদি করি পুরোটারও পেয়ে যাবো, কিন্তু আমার ভেতরেরটা তো লাগবে না, ভেতরেরটা তো ফাঁকাই, ভেতরেরটা ফাঁকা, কিন্তু ভেতরের এই জায়গাটার যে এরিয়া সেটা আমরা নিয়ে নিয়েছি, কিন্তু তাহলে আমাকে এই জায়গাটাও তো বের করতে হবে, এই জায়গাটা বের করতে হবে না, তাহলে কি করতে হবে, পুরোটা থেকে যদি আমি ভেতরের এরিয়াটা বাদ দিয়ে দিই তাহলে আপনি এটা পেয়ে যাবো না। মানে আমি বলতে চাচ্ছি যদি আমি এটা রিপ্রেজেন্ট করি পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার, এটা যদি করি দেখো, বাইরের থেকে যদি ভেতরেরটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই জায়গাটুকু পেয়ে যাবো না। মানে একটা বাটির কোন কোন জায়গায় কি করা যেতে পারে, কি বলে আর কি, ওই রং করা যেতে পারে, বাইরে বাটির বাইরেটা করা যেতে পারে, ভেতরেরটা করা যেতে পারে, আর উপরের যেইটুকু অংশ আছে, মানে উপরের যেইটুকু অংশ, এই যে অংশটুকু আছে সেইটুকুই করা যেতে পারে, ঠিক আছে। একটু ভাবার চেষ্টা করো, একটা বাটি নিয়ে এটাকে বোঝার চেষ্টা করো, একটু চওড়া বাটি হতে হবে তাহলে ঠিক ক্লিয়ার বুঝে যাবে। এবার আমরা এখান থেকে কি করতে পারি, দেখো এটা বড় আর মানে হচ্ছে 3 পাই, বড় আর এর যদি কথা বলি 3 পাই r স্কোয়ার, আর একটা হচ্ছে কি হচ্ছে পাই r স্কোয়ার, ছোট আর স্কোয়ার। দেখো এখানে দুটো ছোট পাই আর স্কোয়ার আছে, আর এখানে একটা ছোট পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে 3 পাই r স্কোয়ার আর হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে
পাই আমরা কমন নেব, দরকার নেই অত কিছু, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এমনি বসিয়ে দাও 3 পাই আর আর স্কোয়ার। বড় আর এর মান কত ছিল? 8, 64। আর ছোট আর এর মান কত ছিল? 6, 36। তাহলে 3, 6, এটাকে যদি গুণ করি, 3, দেখো 3, 60, এখানে কত রয়েছে? এটাকে আমি ধরে নিতে পারি 60 + 4, আর তার সাথে গুণ আছে 3। তাহলে তুমি প্রথমে কি করো, মনে মনে করে নাও, 60-এর সাথে 3কে গুণ করো, কত হচ্ছে? 180। 180 আর 3, 4, 12, যে 64 4 থেকে গেছে, 60 তো নিয়ে নিয়েছি, তাহলে 12, তাহলে 192 কত হচ্ছে? 192 কত হলো? 192 পাই। আর এইখানে হচ্ছে 36 পাই। তাহলে এই দুটোকে যদি ই করি, একদম করে দাও, 8, 12, 228 পাই। তাহলে আমার অলরেডি বেরিয়ে গেল কত? 228 পাই। আর পায়ের ভ্যালুটাকে আমাকে এখানে বসাতে হবে না। এবার দেখো থার্ড লাইনে কি বলেছে, এখানে করছি লাস্টের টুকু, দেখো থার্ড লাইনে বলেছে, যদি কস্ট অফ পলিশিং পাই সেমি স্কোয়ার রেস হচ্ছে 50 টাকা, মানে একটা এরিয়া বলে দিয়েছে যে পাই সেমি স্কোয়ার, মানে পাই সেমি স্কোয়ার বলতে পাই এরিয়া। সেমি স্কোয়ার হচ্ছে এরিয়ার ক্ষেত্রে কি হয়? সেমি স্কোয়ার হয়। কিউবের ক্ষেত্রে, ভলিউমের ক্ষেত্রে কিউব হয়। যদি শুধু সেমি থাকে সেটা একটা লেন্থ হয়, ঠিক আছে? যেহেতু সেমি স্কোয়ার দিয়েছে তাহলে একটা একটা এরিয়া। যদি পাই যদি এরিয়া হয়, তার দাম কত? তাকে ওইটুকু এরিয়া পলিশ করতে কত লাগবে? 50 টাকা লাগবে। আমার এরিয়া কতটা? আমার এরিয়া হচ্ছে 228.5। আমরা জাস্ট ওই যেমন করতাম না পাতিয়ে, যেটা আমরা স্কুলের টাইমে করতাম, যে হচ্ছে গিয়ে এরম ভাবে, যেমন পাই এরিয়া করতে 50 টাকা, এক এরিয়া করতে 50/পাই, তাহলে এত এরিয়া করতে কত, সেটা আমরা এখানে গুণ করতাম না, সেই সেম জিনিসটাই আমি করেছি। এটার জন্য এটা খরচ, এটার জন্য কত, দেখো পাই পাই কেটে গেল। এবার জাস্ট গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 5 শূন্য, একটা শূন্য থাকলো, 5 8 40, থাকে 4, 5 2 10, 14, থাকে 8, 5 2 10, 11, 11,400 উত্তর। খুব সুন্দরভাবে দেখো আমাদের আনসার এসে গেছে 11,400 টাকা। এবার এটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা আরো বুঝতে পারবে। চ্যাপ্টার যদি করে থাকো তাহলে তো বুঝেই গেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং এই কোশ্চেন যদি আসে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, তো তাহলে জন্য ছেলেপেলে ছেড়ে দেয় কোশ্চেন গুলো, এবং খুব ভালো কোশ্চেন। এবার বুঝতে না পারলে আরেকবার করে কোশ্চেনটা দেখো। অলরেডি কতক্ষণ? আধ ঘন্টার বেশি ক্লাস রাখা যাবে না, তাতে যতগুলো ক্লাস, যতগুলো অঙ্ক হয়। অলরেডি আমাদের 22 মিনিট ডান। আশা করছি 30 মিনিটের মধ্যে আমরা 4টে কোশ্চেন কমপ্লিট করে দিতে পারবো। ওকে, চলো। আগে আরেকটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা রেখে আমরা আগে মানে রিজনিং এর এটা একটু করে নিই। দেখো এই যে জিনিসটা রয়েছে না, এটাকে প্রথমে তোমরা পজ করে করার চেষ্টা করো। আহামরি, হ্যাঁ ঠিকঠাক কনসেপ্ট, ভালো ভালো অ্যানালজিটা ভালো, তাই এনেছি। দেখো না পারলে সলিউশনটা দেখে নাও, আমি জাস্ট সলিউশনটা বলে দিচ্ছি। এখানে আমরা কি করতে পারি? এখানে তুমি অনেক ভাবে করতে পারো। 9 2 18 -4 কম, এটা একটা করতে পারো। 9 2 18 -4 কম 14। 13 2 26 -4 কম কত হবে? 22 হবে। তাহলে 16 2 কত হতে পারে? 4 কম। 16 2 32 -4 কত হলো? 28। এটা একটা হতে পারে। দেখো আমি এটা এনেছি কারণ এটাকে অনেক ভাবে করা যায়। কি কি ভাবে করা যায়? হ্যাঁ, ঘুরে ফিরে যদি তুমি ক্যালকুলেশন গুলো দেখো, দেখবে ঘুরে ফিরে ক্যালকুলেশন গুলো কোথাও না কোথাও মিলে যাচ্ছে। এর জন্য মনে হচ্ছে মেথড আলাদা আলাদা, কিন্তু না। কিন্তু আমরা আলাদা একটা মেথড দেখে নিই। এটা হচ্ছে মেথড 1। মেথড 2 তে 14কে আমরা লিখতে পারি এরকম 2 × 7 লিখতে পারি। আবার এই 2 × 7 কে আমরা যদি এরকমও লিখতে পারি না, 2 × 7 সমান সমান কত হচ্ছে? 9 হচ্ছে না? তাহলে 14 এরকম ভাবে লেখা ছিল 2 × 7, আর এখানে 2 + 7। দেখো সেটা সেরকমও সেম। 22 13, 11 2 22, 11 + 2 13। দেখি এবার এইখানের অনুযায়ী উত্তরটা কত হয়। 8 + 2 16, 8 + 2 করলে কত হবে? 10। দেখো এখানে আনসার এসছে 28, কিন্তু এইখানে এসছে কত আনসার? 10। একটা এসছে, একটা পদ্ধতিতে এসছে 28, আর একটা পদ্ধতিতে এসছে কত? 10। এবার ম্যাটার করবে তুমি কোন লজিকটা নেবে। লজিক সেটাই নেবে যেটা অপশানে থাকবে। ধরো অপশানে 4টে অপশানের মধ্যে অপশান একটা 10 আছে, তার মানে তোমাকে এটাতেই প্রমাণ করতে হবে। যদি দেখা যাচ্ছে 10 নেই, এটা আছে, তখন তোমাকে এটাতেই প্রমাণ করতে হবে। কিন্তু দেখা গেল দুটোই আছে, তখন তুমি তোমার একটা করে দেবে। এবার আনসার নিলে ওরা যেটা নেবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। ফিক্সড আনসার বলে কিছু কিছু অ্যানালজির হয় না, এর জন্য এই কোশ্চেনটা আনা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটাও হতে পারে, এটাও হতে পারে। 8 2 16, এই 16, এই 16, 2 এটা হয়ে গেল। এরপরে এটাকে আরেকটা ভাবেও করা যায়। হ্যাঁ, সেটা ভাবে যদি করি এই একই আনসার হবে, 8 2 10। ঠিক আছে, ছেড়ে দাও।
অ্যানালজিটা হয়ে গেল, ভালো ছিল দুটো মেথড, এর জন্যই এটাকে আনা। এরপরে আমরা যেটা করব, একটু উপরের দিকে তোলার চেষ্টা করি, দেখি যায় নাকি। ওকে, ওকে, দেখো, এটাও খুব ভালো কোশ্চেন। ইনে 2 কিলোমিটার লিনিয়ার রেস নিজেরা করার চেষ্টা করো, তারপরে সলিউশনটা দেখবে। ইন এ 2 কিলোমিটার লিনিয়ার রেস, পি কমপ্লিট দ্য রেস ইন 200 সেকেন্ড, কিউ 220 সেকেন্ড, দেন ডিস্টেন্স বাই হুইচ পি বিটস কিউ। একটা রেস হচ্ছে, রেসটা হচ্ছে 2 কিলোমিটার, মানে 2000 মিটার। আমরা জানি মিটারকে মানে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে সেটা মিটারে চলে আসে, তার মানে রেসের যে লেন্থ সেটা হচ্ছে 2000 মিটার। ওকে, এবার পি কমপ্লিটস করে ফেলে, মানে পি ওটা এই পুরো রেসটাকে কমপ্লিট করতে, এখানে দেখো টাইমটা আলাদা, এখানে ডিস্টেন্সটা ফিক্স, মানে দুজনেই কভার করছে। একজন কি করছে, একজন 200 সেকেন্ডে কভার করছে, মানে একজন 200 সেকেন্ডে শেষ করে ফেলছে। পি কত সেকেন্ডে শেষ করছে, 200 সেকেন্ডে, মানে একসাথেই দৌড়াচ্ছে। এ কি করলো, 200 সেকেন্ডের মধ্যে এখানে পৌঁছে গেছে। আর কিউ কমপ্লিট করছে কতক্ষণে, 220 সেকেন্ডে। তার মানে কি বুঝতে পারছি, এখান থেকে যদি একটা রেস শুরু হয়, দেখা যাচ্ছে যে পি 200 সেকেন্ড পর এখানে পৌঁছে গেছে, মানে পি কমপ্লিট করে ফেলেছে। তাহলে তুমি বলো, যদি পি কমপ্লিট করে ফেলে একসাথেই যেহেতু শুরু করেছে, কিউ কি কমপ্লিট করেছে? কিউ তো 220 সেকেন্ড লাগবে, মানে 20 সেকেন্ড আগেই তো পি কমপ্লিট করে ফেলেছে কিউর তুলনায়, কিন্তু 20 সেকেন্ড আগে তো কিউ কোথাও না কোথাও এখানে একটা জায়গায় থাকবে, পি কি পৌঁছে যাবে? মানে আমি বলতে চাইছি 200 সেকেন্ড হয়ে যাওয়ার পর পি তো এই রেসটাকে পুরোপুরি এখানে পৌঁছে গেছে, কিন্তু কিউ তো আর এখানে পৌঁছায়নি, কারণ কিউর তো ওই পুরো রেস, পুরো যে ডিস্টেন্সটা, এটা যেতে কতক্ষণ টাইম লাগে, 220 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যেহেতু এর টাইম কম লাগে আর এর টাইম বেশি লাগে, তাহলে বলতো কার স্পিড বেশি? অবশ্যই যার কম টাইম লাগবে ওর স্পিড বেশি বলেই তোর কম টাইম লাগছে, মানে পি এর স্পিড কি কম। এখান থেকেই আমরা প্রমাণ করতে পারি না, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স এখানে কি সেম, ডিস্টেন্স 2000 মিটারই, যেহেতু পি এর টাইমটা কম লাগছে, এর টাইমটা কি লাগছে, কম লাগছে, তাই জন্য এর স্পিডটা কি বেশি। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, টি কমছে, এস বাড়ছে। আর এদিকে কি হচ্ছে, কিউর ক্ষেত্রে টি এর পরিমাণটা বেশি, মানে ওর টাইম বেশি লাগছে, এর জন্য স্পিডটা এর কি কম। বোঝাতে পারলাম? তার মানে এখানে এর স্পিড হচ্ছে বেশি আর এর স্পিড হচ্ছে কম, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে ওই 200 সেকেন্ড পরে গিয়ে পি তো রেস কমপ্লিট করতে দিয়েছে, কিন্তু কিউ কি রেস কমপ্লিট করতে পেরেছে? এটাই বলেছে বাই হোয়াট ডিস্টেন্স পি বিটস কিউ, মানে পি যখন এইটাকে শেষ করবে রেসটাকে, তখন কিউ কোনখানে থাকবে, মানে কিউ থেকে কতটা এগিয়ে থাকবে, কতটা কিউ পিছনে থাকবে ওই 200 সেকেন্ডে। ওই 200 সেকেন্ডে কিউ কে কতটা বিট করবে, মানে বিট করবে বলতে বোঝাচ্ছে যখন পি জিতে যাবে তখন কিউ ঠিক কোন জায়গায় থাকবে, পিছে, কারণ ওর স্পিড কম, ওর টাইম বেশি লাগে। তাহলে ওই 200 সেকেন্ডে গিয়ে পি থাকবে হচ্ছে এখানে, কিউ থাকবে হচ্ছে গিয়ে এখানে কোনো একটা জায়গায়। তাহলে আমি বলতে পারি না, দেখো, যে এই 220 সেকেন্ড, এই 220 সেকেন্ড, এই যে 220 সেকেন্ড, আমি এরকম করেই ধরো লিখছি, 220 সেকেন্ডে আমি যদি, আমাকে কিউবটা বের করতে হবে, মানে কিউ কোথায় আছে সেটা যদি জেনে যাই, তাহলে আমি বুঝে যাবো যে টোটাল ডিস্টেন্স থেকে কিউ যতটা গেছে ওটাকে যদি আমি বাদ দিই, তাহলেই বুঝে যাবো যে কিউ ঠিক কতটা আগে রয়েছে। এখানে তো আমার পি এর কোনো কাজ নেই, এখানে আমার পি এর কোনো কাজ নেই, কাজটা হচ্ছে কিউ। তাহলে আমি জানি 220 সেকেন্ডে কিউ কোথায় যায়। 220 সেকেন্ডে কিউ কিন্তু গিয়ে পুরো রেসটাকে কমপ্লিট করতে পারে, করেনি, কিউ আগেই রয়েছে, সেটা কতটা, 2000 মিটার। মানে 220 সেকেন্ডে 2000 মিটার করতে পারে, 1 সেকেন্ডে কত করবে, 1 সেকেন্ডে বেশি করবে না কম করবে, অবশ্যই কমই করবে, 220 সেকেন্ডেই বেশি করবে। তাহলে 220 1 সেকেন্ডে, তাহলে কিউ কতটা, মানে কত সময় কম দৌড়াতে পেরেছিল, যখনই 200 সেকেন্ড হয়ে গেছে রেস কমপ্লিট, রেস শেষ, বাঁশি বাজিয়ে দিয়েছে যে রেস কমপ্লিট, দুজনের মধ্যে রেস হচ্ছে, একজনই তো জেতে, দুজন তো জিতবে না। তাহলে কি করলো, যেই 200 সেকেন্ড হয়ে গেল সেই বললো রেস খতম। আর ওই 200, আর তাহলে কিউ কে আর কতক্ষণ দৌড়াতে পারতো, কিউ আর 20 সেকেন্ড দৌড়াতে পারতো, কিন্তু 30 সেকেন্ড কি দৌড়াতে পেরেছে কিউ? কিউকে ওখানে থেমে যেতে হয়েছে। তাহলে 220 সেকেন্ডে যদি এতটা দৌড়ায়, তাহলে 20 সেকেন্ডে কত দৌড়াবে? এখান থেকে আমরা কিউ 20 সেকেন্ডে কতটা ডিস্টেন্স দৌড়াতে পারে সেটা জেনে যাব, সেটাই আমি করি এখানে একবারে। 220 সেকেন্ডে কিউ যায় হচ্ছে 2000 মিটার, 20 সেকেন্ডে কত যায়, কাটাকাটি করো।
দুই, দুই 11। এখানে যদি কাটাকাটি করি, এখান থেকে কত হচ্ছে, 11 থাকে হচ্ছে 9, 8 11 88 থাকে হচ্ছে 2, 11 থাকে 9/11। দেখো, তাহলে এই 20 সেকেন্ডে এই কিউ আরো কতটা যেতে পারতো, এতটা যেতে পারতো। তার মানে কি, এইটুকু যতটুকু আগে রয়েছে, ওই 20 সেকেন্ডে তো পুরোটা কভার করতে পারতো, 20 সেকেন্ড হলেই তো পুরোটা কভার করতে পারতো। তার মানে 20 সেকেন্ড আগে মানে ও এতটা ডিস্টেন্সই আগে রয়েছে। আর এতটা ডিস্টেন্স আগেই হচ্ছে পি কিউ কে বিট করে দিয়েছে, হ্যাঁ কি না? দেখো তাহলে পি কতটা ডিস্টেন্স বিট করেছে, 181 9/11। খুব সুন্দর একটা কোশ্চেন। এই রেসের চ্যাপ্টারের একটা প্রবলেম হচ্ছে এটা না, ভাব মানে পরীক্ষার সময় ওই কম সময়ের মধ্যে ভাবাটাই একটা চাপ হয়ে যায়। কোশ্চেন খুব কঠিন না, মানে ভালো ভালো, মানে ওই প্রেশারের মধ্যে ভালো ভালো স্টুডেন্টরাও এখানে এই কোশ্চেন গুলো হ্যান্ডেল করতে পারে না। কোশ্চেন একদম ইজি, কিন্তু ওই ওই যে যে ভাবনাটা, এই রেস একটা কোশ্চেন, তারপরে যদি আমি বলি ইনস্টলমেন্টের কিছু কোশ্চেন আছে, মিক্সচারের কোশ্চেন আছে, মানে এগুলো খুব ভালো ভালো চ্যাপ্টার, আমাদের ভালোভাবে করা উচিত। আর এগুলো প্র্যাকটিস থেকেই আসবে। ঠিক আছে, এবার এটাকে দেখো অনেক ভাবে করা যায়, এই এই কোশ্চেন যে আমি যেইভাবে করালাম, কিন্তু এটা বেস্ট ওয়ে, এটা বেস্ট ওয়ে, এইভাবে যদি তুমি করো এটা বেস্ট ওয়ে। ঠিক আছে, তো চলো, আজকে আমি যতটা পারলাম চেষ্টা করলাম। ক্লাস যদি ভালো লাগে কমেন্ট করবে, ঠিক আছে, আর একটু শেয়ার করার চেষ্টা করবে। আর আরেকবার বলবো, বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোনটা ব্যবহার করবে। ঠিক আছে, চলো, বাই।